আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো দুই ঘোড়া নবদান বই। আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছি দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকে হলো 11 নম্বর ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা আজকে দুই ঘোড়া নগদান বইটা খুব সহজভাবে বুঝব। আর এর আগে প্রথমে আমরা ছকটা নিয়ে আলোচনা করি। তো এক ঘোড়া নগদান বইয়ের শুধু নগদ টাকা থাকতো, সেই জন্য ওটাকে এক ঘোড়া নগদান বই বলে। এখন দুই ঘোড়া নগদান মানে হলো এখানে টাকার ঘর হলো দুইটা, একটা হলো কি নগদ টাকা আর একটা হলো ব্যাংকে টাকা। তার মানে এখানে নগদ সেটারও হিসাব রাখা হবে, আবার ব্যাংকের যে টাকা লেনদেন সেটারও হিসাব রাখা হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি নগদান বইয়ের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো নগদান বইয়ের সবসময় দুই প্রান্তে ডেবিট আর ক্রেডিট হবে। ঠিক আছে, ডেবিট প্লাস মানে হলো এদিকে আমরা সব সম্পদ যেগুলো আছে সেগুলো লিখব, এদিকে হলো যেগুলো দায় সেগুলো লিখব। ঠিক আছে, তাহলে দেখো তারিখ, প্রাপ্তি, ঠিক আছে, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, এরপরে নগদ টাকা, ব্যাংক টাকা। ঠিক আছে, এরপরে এই জিনিসটাই আবার এদিকে। ঠিক আছে, তারিখ, প্রাপ্তি এখানে প্রদান, এখানে রসিদ নম্বর, এখানে হলো ভাউচার নম্বর, তারপর খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এই হলো সহজ হলো দুতরফা দাখিলা পদ্ধতির হলো ছক। ঠিক আছে, এরপরে আমরা অঙ্কে আসি। এটা হলো আজকে আমরা সমাধান করব হলো ঢাকা বোর্ড 2023 বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা আসছে দু ঘোড়া নগদান বই, সেই অঙ্কটা আমরা আজকে সলিউশন করব। ঠিক আছে, শিহাব ট্রেডার্সের হিসাব বইতে লেনদেনগুলো নিম্নরূপ। প্রথমে কি, জানুয়ারি মাসে নগদ উদ্বৃত্ত হলো 18,000 টাকা আর ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 15,000 টাকা। দেখো, নগদ জমার উদ্বৃত্ত মানে নগদ ব্যালেন্স বিডি। ঠিক আছে, এটা সহজ। এটা এখন প্রশ্ন হলো যে এই নগদ জমার উদ্বৃত্ত, তাহলে এটা হলো আমরা জানি এখানে ডেবিট দিকে বসে। ঠিক আছে, কেন ডেবিট দিকে বসে? কারণ হলো নগদ জমার উদ্বৃত্ত আমরা অঙ্ক করি সেভাবে বুঝবো। তাহলে 2022 জুন মাস, জুনের 1 তারিখ, দেখো জুন 1 তারিখ। তাহলে আমরা জানি যেহেতু নগদ উদ্বৃত্ত মানে হলো ব্যালেন্স। ঠিক আছে, উদ্বৃত্ত মানে কি ব্যালেন্স। তাহলে মাসের প্রথম তারিখে যে ব্যালেন্স হয় সেটাকে আমরা জানি কি ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত? নগদ জমার উদ্বৃত্ত কত? 18,000 টাকা। 18,000 টাকা। ঠিক আছে, এরপরে দেখো ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা। এখন ব্যাংক জমাতিরিক্ত কি জিনিস? আমরা জানি ব্যাংক জমা ঠিক বিপরীত হলো ব্যাংক জমাতিরিক্ত। এখানে শব্দ আছে, দেখো জমা অতিরিক্ত। একটা হলো ব্যাংক জমা আর একটা হলো ব্যাংক জমা অতিরিক্ত। জমা অতিরিক্ত মানে কি, যখন ব্যাংকের গ্রাহক বা ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক থেকে যে জমা আছে তার চেয়েও বেশি টাকা উত্তোলন করে, সেটা হলো ব্যাংক জমাতিরিক্ত। আর এটা হলো দায়, কারণ ব্যাংক থেকে টাকা নিছে, অবশ্যই তো সেই টাকা তাকে পরিশোধ করতে হবে। ব্যাংক তাকে দিছে, এমনি দেয়নি, দায় হিসাবে দিছে, লোন হিসাবে দিছে। লোন মানে হলো দায়, ঋণ হিসাবে দিছে, সেই টাকা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে ব্যাংক জমাতিরিক্ত হলো কি দায়। আমরা জানি ডেবিট দিকে আমরা হলো সম্পদ লিখি আর ক্রেডিট দিকে লিখি হলো দায়। বুঝে আসছে? এই যেরকম ব্যালেন্স বিডি লিখলাম নগদ উদ্বৃত্ত মানে কি, এটা হলো সম্পদ, সেই জন্য আমরা ডেবিট দিকে লিখছি। ঠিক আছে, তাহলে ব্যাংক জমাতিরিক্ত হলো দায়, সেই জন্য আমরা লিখবো কোন দিকে? ক্রেডিট দিকে।
তাহলে জুন মাসের 1 তারিখ, ঠিক আছে, জুন মাসের 1 তারিখে ব্যাংক জমাতিরিক্ত, এটাও তাহলে আমরা কি প্রথম জুন মাসের 1 তারিখে হেড সবসময় কী হবে, ব্যালেন্স বিডি, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ব্যাংক জমাতিরিক্ত তাহলে হলো ব্যাংকের ঘরে বসবে 15,000, ঠিক আছে। এরপরে কি প্রাপ্য হিসাব হতে নগদ আদায়, দেখো প্রাপ্য হিসাব হতে নগদ আদায় 8,000 টাকা এবং চেক মারফত আদায় হলো 11,500 টাকা। এটা খুব ইম্পর্টেন্ট, দেখো বোঝার আছে। এটা প্রাপ্য হিসাব হতে নগদ আদায় কত, 8,000 টাকা এবং চেক মারফত আদায় হলো 11,500 টাকা। তাহলে প্রথম হলো দেখো আমরা এদিকে কি লিখব, এদিকে লিখব টাকা আসছে, আর এদিকে লিখব টাকা এদিকে কি লিখব, প্রাপ্তি মানে নগদ প্রাপ্তি, ব্যাংক প্রাপ্তি মানে নগদের টাকা আসলে, ব্যাংকের টাকা আসলে আমরা এখানে লিখব, ঠিক আছে। আবার যদি নগদ থেকে টাকা চলে যায় কিংবা ব্যাংক থেকে চলে যায় সেটা আমরা লিখব ক্রেডিট দিকে, ঠিক আছে। দেখো এখানে কি লেখা আছে, প্রাপ্য হিসাব মানে কি, যাদের কাছ থেকে আমরা ব্যবসায় প্রতিষ্ঠান টাকা পাবো, আমরা টাকা পাবো, ঠিক আছে। প্রাপ্য হিসাব থেকে নগদ আদায় 8,000 টাকা, নগদ টাকা পাওয়া গেছে কত, 8,000 টাকা এবং চেক মারফত আদায় হলো 11,500 টাকা, ঠিক আছে। তো তাহলে দেখো একেবারে সহজ, সেটা হলো কি, হেডলাইন কি হবে, প্রাপ্য হিসাব জুন মাসের 2, প্রাপ্য হিসাব, ঠিক আছে, প্রাপ্য হিসাব। আচ্ছা এখন টাকা কত হবে, নগদ আদায় হলো 8,000 আর চেক মারফত হলো 11,500। তাহলে অনেকেই বলবে যে এটা হবে নগদের ঘরে হবে 8,000 টাকা এবং ব্যাংকের ঘরে হবে 11,500 টাকা, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা কেন, এই তারপরেই 4 তারিখে এই কথা বলা হয়েছে, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা, এটা হলো ইম্পর্ট্যান্ট। দেখো এখানে কি আছে, চেক মারফত আদায় কত, 11,500 টাকা। তো এটা যদি তুমি ব্যাংকের ঘরে দিয়ে দাও, চেক মারফত 11,500 টাকা ব্যাংকের ঘরে দিলা, এখানে লিখলে কীভাবে, যদি লেখো নগদ পাওয়া গেল কত, 8,000 টাকা। দেখো আমি তোমাদের সহজে বুঝাই দিই, নগদ পাওয়া গেল কত, 8,000 টাকা আর চেক মারফত কত, 11,500 টাকা, 11,500 টাকা। এটা যদি লেখো তাহলে এখানে যে কি লিখবা, যে 4 নম্বর ঘরে কি, 4 নম্বর এন্ট্রিতে কি, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি, এই যে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত যে 11,500 টাকা চেক, সেটা হলো ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তো তুমি তো এখানে প্রথমেই তো ব্যাংকের ঘরে জমা দিয়ে ফেলাছ, তার মানে হলো এটা হলো এরকম হবে না। তাহলে এটা হবে কি, দেখো এটা হবে, আবার বলতেছি, দেখো এখানে কি লেখা আছে, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা, কিন্তু তুমি যদি প্রথমে 2 তারিখে এন্ট্রিতেই যদি ব্যাংকের ঘরে লেখা ফেলো 11,500 টাকা ব্যাংকের ঘরে লিখছো, তার মানে এই চেকটা প্রথম তারিখেই তুমি ব্যাংকের ঘরে জমা দিয়ে দিছ, বুঝে আসছে। তো সেই জন্য এটা করতে পারবো না, তখন এটা কি করতে হবে, তখন করতে হবে হলো এটা, যে এই চেককে নগদ হিসাবে ধরতে হবে, নগদ ক্যাশ চেক হলো 2 রকমের হয়, একটা ক্যাশ চেক মানে কি, তুমি চেকই দিছে কিন্তু ব্যাংকে নিয়ে যাওয়ার সাথে সাথে সেটা নগদ টাকা তোমাকে দিয়ে দিবে, যে কেউ যাবে তাকে নগদ টাকা দিয়ে দিবে, এটা হলো ক্যাশ চেক। তো যখন ক্যাশ চেক হয় তখন সেটা আমরা নগদ হিসাবেই ধরি, কিন্তু যখন দাগ কাটা চেক হয়, অ্যাকাউন্ট পেই চেক হয়, সেটাকে তখন ব্যাংক হিসাব ধরতে হয়, বুঝে আসছে। চেক হলো মূলত আমাদের নগদান বোর্ড ক্ষেত্রে 2টা মাথা সবসময় রাখতে, এটা ক্যাশ চেক, এটা নগদ চেক না দাগ কাটা চেক, এটা ক্যাশ চেক না অ্যাকাউন্ট পে চেক। ক্যাশ চেক যদি হয় তাহলে সেই চেকটাকে আমরা নগদ টাকা হিসাবে ধরব, আর যদি অ্যাকাউন্ট পে চেক হয় সেটা হলো ব্যাংকে জমা দিতে, ব্যাংকের ঘরে বুঝে আসছে। তাহলে এখন হলো এটা হলো ক্যাশ চেক, এটা বোঝা যাচ্ছে।
এটা প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু দেখো 4 তারিখে 4 তারিখে এটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, 2 তারিখে কিন্তু এটা ব্যাংকে জমা দেওয়া হয় নাই, কারণ এখানে 2 তারিখে চেক মারফত আদায় হলো 11,500 টাকা, কিন্তু বলা হয়নি যে ব্যাংকে জমা দেওয়া হলো, সেটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কবে 4 তারিখে। বুঝে আসছে? তাহলে প্রথমে আমরা কি লিখব, 2 তারিখে লিখব এই পুরাটাই হলো নগদ টাকায়। নগদ টাকা কত? 8,000 আর 11,500, তাহলে 19,500 টাকা, 19,500 টাকা। ঠিক আছে, এরপরে আসি আমরা 4 তারিখ, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমায় 4 তারিখ। এখন দেখো এখন কি 4 তারিখ, দেখো প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা। ঠিক আছে, দেখো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো, তাহলে আমরা হলো পুরাটাকেই আমরা হলো কি করেছি, নগদ টাকায় লিখছি 19,500। তার মানে এই টাকাটাই হলো ব্যাংকে জমা দেওয়া হবে। এই টাকাটা কি করা হবে, ব্যাংকে জমা দেওয়া হবে। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা নগদ টাকা ব্যাংকে জমা, নগদ টাকা ব্যাংকে জমা। তাহলে কি হবে, নগদান হিসাব ডেবিট, আর হলো কি ব্যাংক, নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। নগদ টাকা কি করা হবে, দেখো আবার বলতেছি, সেটা হলো প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা। সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা চেক জমা দিচ্ছি না, নগদ টাকা জমা দিচ্ছি, কারণ এটা হলো নগদ টাকা যেহেতু আমরা পাইছি। ঠিক আছে, তাহলে নগদ টাকা ব্যাংকে জমা, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, এটা হলো জাবেদা হবে। তাহলে কি হলো, ব্যাংক হিসাব ডেবিট, ডেবিটের ঘরে কত বসবে, 11,500, 11,500, নাম কি হবে, নগদান হিসাব। ঠিক আছে, এরপরে কি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কত টাকা, 11,500, নগদান হিসাব ক্রেডিট, নগদের ঘরে বসবে 11,500। দেখো আবার বলতেছি, এটা জটিল। প্রাপ্য হিসাব হতে নগদ আদায় 8,000 টাকা এবং চেক মারফত আদায় হলো 11,500। দেখো এই 4 নম্বর যদি এন্ট্রি না থাকতো, তাহলে এটা আমরা 11,500 সরাসরি ব্যাংকের ঘরে বসাই দিতাম, তাহলে ঝামেলা শেষ হয়ে যেত। কিন্তু এখানে বলছে কি, এখানে বলছে চেক মারফত আদায় হলো 11,500 টাকা। 4 তারিখে আসা বলতেছে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা। বুঝে আসছে? এখন হয়েছে এটার কারণে জটিল হয়েছে। কি জটিল হয়েছে? প্রথম কথা হলো যে এই 11,500 কখনোই তুমি ব্যাংকে জমা দিতে পারবে না 2 তারিখে। কেন দিতে পারবে না? কারণ হলো ব্যাংকের ঘরে লিখতে পারবে না। 11,500 2 তারিখে ব্যাংকের ঘরে লিখতে পারবা না। চেক মারফত আদায় 11,500 টাকা। কেন? কারণ বলতে 4 তারিখে সেটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তুমি তো 2 তারিখে সেটা জমা দিতে পারবে না। বুঝে আসছে? তো সেই জন্য আমরা কি করছি, 8,000 এবং 11,500 দুটাই হলো আমরা নগদান হিসাবে লিখছি, নগদ ক্যাশ টাকা হিসাবে ধরছি। এরপরে আসে বলতেছে 4তে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা। তুমি নগদান চেক যদি ব্যাংকে জমা দাও, নগদ ক্যাশ চেক ব্যাংকে জমা দিচ্ছ, বুঝছো আমার কথা? সেটা তখন হয়ে যাবে কন্ট্রা এন্ট্রি, বিপরীত দাখিলা। তার মানে সেটার জাবেদা হবে নগদ টাকা ব্যাংকে জমা দিলে যেটা হবে সেটা। ঠিক আছে?
তো নগদ টাকা ব্যাংকে জমা দিলে নগদ টাকা ব্যাংকে জমা, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এটা হলো জাবেদা। ঠিক আছে, এরপর 9 নম্বর কি, 9 নম্বর কি বলেছে, পণ্য ক্রয় 28,000 টাকা, যার মধ্যে 9,000 টাকা নগদে পরিশোধ করা হলো। পণ্য ক্রয় করা হয়েছে 28,000 টাকা, আমাদের কিছু যায় আসে না। আমরা এখানে কী নিয়ে কথা বলতেছি, নগদ নিয়ে কথা বলছে। নগদ কত, যার মধ্যে 9,000 টাকা নগদে পরিশোধ করা হয়েছে, শুধু এই 9,000 টাকা আসবে, আর কিচ্ছু আসবে না। তাহলে ঠিক আছে, 9 তারিখ দেখো পণ্য ক্রয়, পণ্য ক্রয় মানে কি, পণ্য ক্রয় করতে টাকা চলে যায়, তাহলে এটা বসবে কোন দিকে, বসবে হলো ক্রেডিট দিকে। কোথায় বসবে, ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে, তাহলে পণ্য ক্রয় 9 তারিখ, 9 তারিখ পণ্য ক্রয়, ক্রয় হিসাব, ক্রয় হিসাব, নগদে পরিশোধ, নগদ টাকা চলে গেল কত, 9,000, বুঝে আসছে। এরপরে কি 20 নম্বর, চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো। বিদ্যুৎ বিল পরিশোধ, তার মানে টাকা চলে গেছে। কোথা থেকে টাকা গেছে, চেক মারফত, মানে ব্যাংক থেকে টাকা গেছে। আর টাকা গেলে আমরা এই পাশে লিখি কত, 20 তারিখ 20, বিদ্যুৎ বিল হিসাব, বিদ্যুৎ বিল হিসাব চেক মারফত আছে, তাহলে হলো 2,000 টাকা। ঠিক আছে, চেক মারফত প্রদেয় হিসাব পরিশোধ 10,000 টাকা। চেক মারফত, দেখো চেক মারফত মানে ব্যাংক থেকে চলে গেছে। দেখো এখানে একটা মজার একটা জিনিস, চেকে পাওয়া গেল, চেকে পাওয়া গেল, সেটা নগদ হতে পারে আবার ব্যাংকেও হতে পারে, কিন্তু চেক প্রদান করা হলো, অবশ্যই কখনোই নগদ হবে না, সেটা হলো ব্যাংক থেকে হবে। বুঝে আসছে, আবার বলতেছি, চেক পাওয়া গেল, তো চেক পাওয়া গেল এটা হলো নগদও ধরতে পারবা আবার ব্যাংকেও হতে পারে। কীভাবে, চেক পাওয়া গেল, সেটা যদি ক্যাশ চেক হয় তাহলে সেটা নগদের মধ্যে লিখতে হবে। বুঝে আসছে, চেক, ক্যাশ চেক মানে কি জিনিস, ক্যাশ চেক মানে হলো, সেটা হলো ব্যাংক চেক দেওয়ার সাথে তোমাকে নগদ টাকা দিয়ে দেয়। ঠিক আছে, সেই জন্য এই চেকটাকে আর ব্যাংকের ঘরে লিখতে হয় না। কিন্তু অ্যাকাউন্ট পে চেক যখন হয়, দাগ কাটা চেক যখন হয়, সেটা কি করা হয়, সেটা সেই টাকাটা তোমাকে কখনো ব্যাংক সরাসরি হাতে দিবে না। অ্যাকাউন্ট পে চেক হবে, সেই চেকটা প্রথমে অ্যাকাউন্টে ঢুকবে, অ্যাকাউন্টে ঢোকার পরে সেই চেকটা তোমাকে, সেই টাকা তোমাকে দিবে। তো সেই কারণে অবশ্যই তখন হলো ব্যাংকে লিখতে হয়। বুঝে আসছে, কিন্তু সবচেয়ে ছাত্রদের জন্য বুঝতে সমস্যা হয়, কারণ কোথাও লেখা থাকে না ক্যাশ চেক বা অ্যাকাউন্ট পে চেক। এটা চারিপাশের অবস্থা দেখে এটা বুঝতে হয়। যেরকম এখানে আমরা দেখতেছি, ঠিক আছে, দেখলাম, যেরকম দেখো 2 তারিখের চেক জমা দিল 4 তারিখে, পাইছে হলো 2 তারিখে, আর জমা দিল হলো 4 তারিখে, তার মানে হলো এটা নগদ চেক। বুঝে আসছে। আচ্ছা, আর যাই হোক, চেক মারফত প্রদান, কিন্তু যদি চেক মারফত প্রদান করা হয় তাহলে চোখ বন্ধ করে সেটা ব্যাংক থেকে চলে যাবে, কারণ তুমি চেকে টাকা দিছো, তার মানে ওই চেক জমা দিলে ব্যাংক থেকে টাকা কেটে নেবে। তার মানে চেক প্রদান মানে হলো চোখ বন্ধ করে সেটা ব্যাংক থেকে টাকা যাবে। ঠিক আছে, 20 তারিখে বিদ্যুৎ বিল প্রদান হলো। এরপরে হলো 27 তারিখ, 27 তারিখ ক্রেডিট দিকে কেন, কারণ হলো ব্যাংক থেকে টাকা চলে গেছে। চেক মারফত প্রদেয় হিসাব পরিশোধ 10,000 টাকা, চেক মারফত প্রদেয় হিসাব, এখানে আমরা প্রদেয় হিসাব লিখব, প্রদেয় হিসাব। ঠিক আছে, এখন প্রশ্ন হলো প্রদেয় হিসাব কেন লিখলাম, কত, 10,000 টাকা, একেবারে সহজ, এখানে প্রদেয় হিসাব লেখা আছে। আর জাবেদা করলে তাও হবে, এটার জাবেদা 27 নম্বরে, 27 তারিখের জাবেদা, 27 তারিখের জাবেদা আমরা করি, কি লেখা আছে দেখো, চেক মারফত প্রদেয় হিসাব, সহজ জিনিস। দেখো জাবেদা করলেও হবে, প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট,
নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে নগদান হিসাব কেন ক্রেডিট? নগদ টাকা চলে গেছে। প্রদেয় হিসাব সাধারণভাবে ক্রেডিট হয়, প্রদেয় হিসাব হলো দায়, কিন্তু এখানে যেহেতু প্রদেয় হিসাব কমে যাচ্ছে, কারণ প্রদেয় হিসাব থেকে টাকা পাইতেছ, সেই জন্য প্রদেয় হিসাব ডেবিট হয়েছে। ঠিক আছে, তুমি জাবেদা করেও অঙ্ক করতে পারো। তাহলে এটা হলো কি হবে, এই যেহেতু নগদ টাকা চলে গেছে, নগদান, নগদের ঘরে আমরা লিখছি, সরি এটা নগদান হবে না, সরি, চেকের মাধ্যমে, যেহেতু কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, স্পষ্ট বলা চেকের মাধ্যমে, তার মানে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। ঠিক আছে, ব্যাংক হিসাব, চেকের মাধ্যমে পরিশোধ, ব্যাংক হিসাব যেহেতু, তাহলে কি হলো, ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাহলে ব্যাংক ক্রেডিট, তাহলে ক্রেডিটের দিকে বসবে 10,000 টাকা ব্যাংকের ঘরে। ঠিক আছে, হেড হবে বিপরীতটা, এই প্রদেয় হিসাব। বুঝে আসছে? এটা হলো জাবেদা করা। আর তাছাড়া একবার ডাইরেক্ট করতে পারো, চেক মারফত প্রদেয় হিসাব পরিশোধ 10,000 টাকা, তাহলে প্রদেয় হিসাব হেড, তাহলে প্রদেয় হিসাব হেড দিয়ে দিলা। তারপরে কি, চেক মারফত মানে ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক চলে গেলে ক্রেডিট দিকে, ব্যাস 2 হিসাবে বুঝে দিলাম। তো 27 নম্বর হলো। 30 নম্বর দেখো ইম্পর্টেন্ট জিনিস, হাতে নগদ 4,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা। হাতে নগদ 4,000 টাকা, যখনই দেখো এরকম থাকবে যে হাতে নগদ 4,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা, তাহলে কি লিখবা, হাতে নগদ মানে নগদান হিসাবে 4,000 টাকা রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 30 তারিখ লিখি, 30 তারিখ লেখা আছে। যখন হলো দেখো এরকম হবে, হাতে নগদ কিছু বলবে, তখন জায়গা কিছু ফাঁকা রাখবা, ফাঁকা রাখার পরে কি করবা, 30 তারিখ হাতে নগদ, তাহলে হলো ব্যালেন্স। এখানে আমরা প্রথমে কি লিখছি, প্রথমে লিখেছি হলো ব্যালেন্স বিডি। জুন মাস কি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন মাস হলো 30 তারিখের, তাহলে হলো ব্যালেন্স সিডি। মাসের প্রথম তারিখে ব্যালেন্স হয় বিডি, মাসের শেষ তারিখে ব্যালেন্স হয় ব্যালেন্স সিডি। ঠিক আছে, ব্যালেন্স সিডি কত টাকা, এই 4,000 টাকা, আস্তে করে এই 4,000 টাকা লিখে রাখা, ব্যাস এটাই হলো, এটা যে 4,000 টাকা আমরা মাসের শেষে রাখলাম, বাকি রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি সেটা হলো মাসের শেষে হলো তাহলে কত টাকা আমরা রাখতেছি, 4,000 টাকা। এরপর আমরা ব্যালেন্স করব। ঠিক আছে, তাহলে দেখো 18, তাহলে 500, 8, 9, 17, 7, এই হলো হচ্ছে 37,500 টাকা। ঠিক আছে, 37,500 টাকা। এদিকে কত আছে, দেখো এদিকে আছে 11,000 আর 9,000, 20,000, 20,500, আর এদিকে আছে 4,000, তাহলে কত হলো, এখানে কত হলো 37,500, আর এখানে হলো 20,000, 24,500, 24,500, এটা আমরা বিয়োগ দিব। ঠিক আছে, এদিকে বেশিটা আছে, বেশিটা আমরা লিখলাম, লেখার পরে যেহেতু আমরা ব্যালেন্স করব, ঠিক আছে, সেই জন্য এখান থেকে এই নগদান ঘরের আমরা প্রথমে নগদান ঘরটা করতেছি। ঠিক আছে, তাহলে কি আছে, এদিকের ব্যালেন্স কত হলো 24,500, 4, 3, 7, এই 13,000, এই 13,000 কি করব আমরা, এখানে লেখা আছে 30 তারিখ হাতে 4,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা।
ঠিক আছে, তার মানে ব্যাংকে জমা দিতে হবে। তাহলে এটা হলো ব্যাংকে জমা। ঠিক আছে, ব্যাংকে জমা 30,000 টাকা। যদি ব্যাংকে জমা কত টাকা দিতে হবে? 13,000 টাকা। কত দিতে হবে? 13,000। ঠিক আছে, তাহলে হাতে জমা 4,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা। ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে তাহলে জাবেদা কি সেটা আমরা জানি, নগদান হিসাব ব্যাংকে জমা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ঠিক আছে, ব্যাংক হিসাব ডেবিট। এরপরে কি? নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, আর যে কোনো কোনটা এন্ট্রিতে তোমরা ক লিখবা। ঠিক আছে, এরপরে কি? তাহলে বাকি টাকা ব্যাংকে জমা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, তার মানে ব্যাংকের ঘরে কত টাকা আসবে? 13,000। 13,000। ঠিক আছে, লিখব কি? নগদান হিসাব, কারণ আমরা জানি বিপরীতটা লিখতে হয়। ঠিক আছে, লিখলাম কি? ব্যাংকের ঘরে 13,000 টাকা, কারণ ব্যাংকে জমা দেওয়া হলো। আর হেড হবে কি? বিপরীতটা, নগদান হিসাব। এরপরে কি? নগদ, যেহেতু নগদ টাকা চলে গেছে সেই জন্য নগদের ঘরে লিখব কত? 13,000। 13,000 এটা লিখব কি? ব্যাংক হিসাব, কারণ বিপরীতটা লিখতে হবে। ঠিক আছে, ব্যাস। তাহলে এখন দেখো, এদিকেও 37,000, এদিকেও 37,000, এদিকেও 37,500, এদিকেও 37,500। ঠিক আছে, কেন দুই দিকে মিলাতে হলো? কারণ হলো, দেখো আমরা সবসময় জানি যে ডেবিট ক্রেডিট সবসময় সমান হয়। জাবেদার ক্ষেত্রে, খতিয়ানের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ডেবিট ক্রেডিট পরস্পর সমান, কারণ দুতরফা দাখিলার পদ্ধতির বৈশিষ্ট্য হলো এটা। তো সেহেতু এদিকে ডেবিট দিকে 37,500 হয়েছে, এখন ক্রেডিট দিকেও 500। এখন ব্যালেন্স সিডি হয়েছে, এটা আমার করতে হবে কি? ব্যালেন্স বিডি পরবর্তী মাসে স্থানান্তর করতে হবে। জুন, এটা হলো জুলাই, জুলাই, জুলাই মাসের 1 তারিখ। ঠিক আছে, কত? 1 তারিখের ব্যালেন্স কি হয়? 1 তারিখে ব্যালেন্স সবসময় ব্যালেন্স বিডি হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত? 4,000 টাকা। ঠিক আছে, এরপরে আমরা নগদার বের করলাম। এরপরে আমরা করব কি? এরপরে আমরা করব হলো, এখানে আছে কত? 11,000 আর 13,000, তার মানে 24,500। আর এখানে আছে হলো হচ্ছে 10 আর 15, 25, 27,000। ঠিক আছে, তাহলে এখানে ক্রেডিট দিকটাই বেশি আছে, তাহলে ক্রেডিট যেটার বেশি আছে সেটা আমরা প্রথমে যোগ করব। ঠিক আছে, 15 আর 2 17 আর 10 27, 27,000। ঠিক আছে, এদিকে কত আছে? তার মানে পেলাম কত? 27,000। এদিকে কত আছে? 11,000 আর 13,000, তার মানে 24,500। এদিকে কত আছে? 24,500। তাহলে 27,000কে 24,500 বাদ দিলে কত হয়? এই 500, এই 2,500। কত? 2,500। এটাই হলো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কোন দিকে হয়? দেখো, এটার ব্যালেন্স সিডি এদিকে হয়েছে, কারণ এদিকে টাকার স্বল্পতা ছিল। এখন হলো এখানে টাকার স্বল্পতা, সেই জন্য ব্যালেন্স সিডি এটার এদিকে হবে। ঠিক আছে, যেদিকে টাকা কম সেদিকে ব্যালেন্স সিডি হবে। ঠিক আছে, কত? 2,500 টাকা। তাহলে কত হলো? এই 27,000 পুরো হলো। ঠিক আছে, কারণ আমরা সবসময় জানি ডেবিট ক্রেডিট পরস্পর সমান হবে। তাহলে এদিকে যদি এটার ব্যাংকের ঘরে ব্যালেন্স সিডি যদি এদিকে হয় তাহলে বিডি হবে এদিকে। ঠিক আছে, জুলাই 1 তারিখ ব্যালেন্স বিডি কোন ঘরে বসবে? ব্যাংকের ঘরে। কত? 2,500 টাকা। বুঝে আসতে? সবসময় মনে রাখবা কি, ব্যালেন্স সিডি যেটা হবে
ব্যালেন্স বিডি তার ঠিক বিপরীত হবে। যেরকম এটা কি হয়েছে, ক্রেডিটের ঘরে হয়েছে ব্যালেন্স বিডি, তাহলে এটা নগদানের টাকা, নগদ টাকা। তো এই টাকা ব্যালেন্স বিডি হবে হলো হচ্ছে ডেবিট পাশে 4000 নগদের ঘরে। আবার কি হয়েছে, ব্যালেন্স সিডি হয়েছে ডেবিট পাশে, সেটা ব্যাংকের ঘরে 2500 টাকা। তো সেটা সিডি হবে কি ক্রেডিট পাশে, বিডি হবে, এটা সিডি ছিল, সিডি পরের মাসে যা হয়ে যায় বিডি। জুলাই মাসে 1 তারিখে বিডি হয়েছে, বসবে কোথায়, ব্যাংকের ঘরে। বুঝে আসছে? এই অঙ্ক শেষ। তো এই হলো 2 ঘোড়া নগদান বই। ঠিক আছে, এই অঙ্কটা কিছুটা জটিল ছিল, তো তারপরেও সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে ফেসবুকে যোগাযোগ করতে পারো কিংবা ইউটিউবে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ফেসবুক এবং ইউটিউবে দুটারই নাম হলো রনি স্যার অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের ভালো রাখুক। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।